নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের ফেরিওয়ালা গ্রুপে আপনাদের সবাইকে স্বাগত। বাংলা সাহিত্যে গোয়েন্দা বা ডিটেকটিভ বলতে যতগুলো নাম আমাদের মাথায় আসে তার মধ্যে অন্যতম শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ চরিত্র সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আজ আপনাদের জন্য আমাদের বিশেষ নিবেদন ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন, রাজপ্রতাপ বসুর কলমে ব্যোমকেশ ও নজরবন্দি খেলা। গল্পপাঠ তথা অজিতের ভূমিকায় ঋতম, ব্যোমকেশ বক্সীর ভূমিকায় রাজদীপ চক্রবর্তী, ইন্সপেক্টর রাখালবাবুর ভূমিকায় মৃন্ময় মান্না, সত্যবতীর ভূমিকায় আয়ুষী ব্যানার্জি ও কাজের লোকের ভূমিকায় সুদীপ্ত সরকার। আবহ সঙ্গীত রাজদীপ চক্রবর্তী, পোস্টার ডিজাইন স্ক্রিপলিং মাইন্ডের শ্রাবণ্য। সমগ্র পর্ব পরিকল্পনা ও পরিচালনায় টিম গল্পের ফেরিওয়ালা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন রাজপ্রতাপ বসুর কলমে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন, ব্যোমকেশ ও নজরবন্দি খেলা। বেশ কিছুদিন ধরেই ব্যোমকেশ একটানা তদন্তের কাজের জন্য ফুরসত পায়নি। অবসর এখন তার কাছে নেই বললেই চলে। অনবরত মস্তিষ্কের খোরাক নিয়ে সে যখন চিন্তামগ্ন হয় তখন তার দুনিয়াদারির সঙ্গে যোগাযোগ থাকে না। মাঝে সাথে খেতে বসে তখন দেখি ভ্রুকুটি করে অন্যত্র দৃষ্টি দিয়ে চুপচাপ বসে কি যেন একাগ্র মনে ভেবে চলেছে। অপরাধ জগতের রহস্য সমাধানের জন্য তাকে নিরালায় বসে মনোভূমিতে সর্বত্রই বিচরণ করতে হয়। এইসব দেখে দেখেই আমার দৃঢ় ধারণা হয়েছে মনের মতো কাজ পেলে সে অন্য মানুষে রূপান্তরিত হয় এবং কথাবার্তা সম্পূর্ণ কমতে কমতে একেবারে শেষ পর্যায়ে সে মৌনী হয়ে যায়। সম্প্রতি একটা জটিল ভিত্তিক মোকদ্দমা নিয়ে সে দিবানিশি তার চিন্তার অন্ত ছিল না। ইন্সপেক্টর রাখালবাবু দুষ্কৃতীদের ধরেছিলেন বটে, কিন্তু কোনো উপায় তাকে দিয়ে সত্য কথা বলিয়ে নেওয়া যাচ্ছিল না। সত্য অন্বেষণের তাগিদে কিন্তু পুলিশের ভারপাত্র ইন্সপেক্টরের রোষের শিকার হয়ে বেদম প্রহার পর্যন্ত সহ্য করেছিল ওই দুষ্কৃতীটি একজন এই কলকাতার নামী ও দাগি আসামি। সেন্ট্রাল জেলের রেজিস্টার খাতায় তার নাম বহুবার নথিভুক্ত করা হয়েছে। ঘটনাটি দারোগাবাবুই নিপুণভাবে সামলাচ্ছিলেন, কিন্তু এমন একটা অবস্থা সংঘটিত হলো যে ব্যোমকেশের শরণাপন্ন না হয়ে থাকতে পারলেন না। অতি বিচক্ষণ কর্মদক্ষ পুলিশ অফিসারকেও ওই দুষ্কৃতী রীতিমতো নাজেহাল করে ছেড়েছিলেন বলাই বাহুল্য, যা পরের ধাপেই উল্লেখিত হবে। দিনটা বছরের শেষ, ডিসেম্বর মাসের মাঝামাঝির একটা কুয়াশাচ্ছন্ন দিনের বেলা। ওই দিন সূর্যের আলো নিস্তেজভাবে জানালার ফাঁক গলে ভেতরে এসে পড়েছিল। শীতের প্রকোপ বাড়ার দরুন পুটিরাম ও সত্যবতী বারংবার চায়ের যোগান দিতে দিতে হাঁপিয়ে উঠেছিল। শেষে এক পেয়ালা চা টেবিলের ওপর নামিয়ে সরসে বলেছিল, নাও, এই নিয়ে 5 বার চা খাচ্ছ। চায়ের যখন এতই নেশা তখন বাইরে গিয়ে মোড়ের চায়ের দোকানেই তো সময় কাটাতে পারো। কি সবসময় আরাম কেদারায় বসে প্রমাণ সাইজের জাবদা বই গিলছ তখন থেকে? আমি আর পারবো না। ঠাকুরপো, একটু বন্ধুকে বলো না যদি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায়। তুমিও তো দেখছি সুরের সাক্ষী মাতালটি সেজে দিব্যি বইয়ের পাতায় মশগুল হয়ে আছো। উফ, যত সব আমাকেই সহ্য করতে হয়। কথাটা সত্য। এই বিরাট কেসের পূর্বে ব্যোমকেশ একটা ছিনতাইয়ের মতো নগণ্য কেসের খেই ধরিয়ে দিয়েছিল। ব্যাপারটা আরও কিছুই নয়। পথ চলতি এক ব্যবসায়ীকে প্রথম তার সম্পত্তি ছিনতাই এবং পরের খুনের চেষ্টা করা হয়। ব্যবসাদারটি হলেন গুজরাটের অবস্থাপন্ন একজন জুহুরির ব্যবসাদার। কলকাতায় কি কাজের জন্য এসে ধর্মতলার গ্র্যান্ড হোটেলে উঠেছিল। সেই ওনার সঙ্গে থাকা কয়েক লক্ষ টাকার ব্যাগ ভর্তি জুহুরিটা সম্পূর্ণ লোপাট হয়ে যায়। ব্যাপারটা ঘটে যখন তখন প্রায় সন্ধ্যা গড়িয়ে রাত্রি নেমে এসছে। পুরো রাস্তা ট্যাক্সি করে এলেও গলির ভেতরে নিজের খদ্দেরের বাড়ি হওয়ায়
তিনি নেমে গিয়ে নির্জন গলিপথ দিয়ে যাওয়ার পথেই দেখেন একজন মুস্কো চেহারার ছোড়া ধরে থাকা লোক তার পিছু নিয়েছে। উনি নিজেও ক্রমেই দ্রুত ওইটা গলির পাশ দিয়ে নির্দিষ্ট বাড়িটার দিকে রওনা হতে যাচ্ছিলেন, কিন্তু তখনই ওই গুন্ডা ছিনতাইকারী তাকে ছোড়ার ডগা উঁচিয়ে সব কিছু অপহরণ করে ওইখান থেকে পালিয়ে অন্যত্র পালিয়ে যায়। উনি কিংকর্তব্যবিমূঢ়ের মতো স্থাণু হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন। তারপর হুঁশ ফিরতেই উচ্চস্বরে লুট লিয়া মুঝে বলে কান্নাকাটি শুরু করেন। পাড়া প্রতিবেশী জড়ো হয়। ওখানেই একজন ব্যোমকেশের অত্যাধিক পরিচিত ছিল। তিনি বিষয়টা সম্পূর্ণ শুনে পুলিশের কাছে যাওয়ার আগে ব্যোমকেশের কাছেই পাঠিয়ে দেন। এই কাণ্ডটা দৈনিক কালকেতু খুব বড় হরপে ছেপেছিল। গুজরাটি ব্যবসায়ী মাখন ঝুনঝুনওয়ালা ব্যোমকেশের শরণাপন্ন হন এবং সমস্ত বৃত্তান্ত জাহির করেন। ব্যোমকেশ 2 দিনের মাথায় তার মস্তিষ্কে শানিত ঝকঝকে বুদ্ধি খেলিয়ে অচিরেই ওই ছিনতাইকারীকে খুঁজে বের করে। ওই লোকটির বাস খারাপ পাড়ায়। ওইখান থেকেই ব্যোমকেশের বুদ্ধির অনুসরণ করে, আর ওই ঘরেই মাখনবাবুর নিখোঁজ সম্পত্তি ও গুন্ডাটিকে পাওয়া যায়। রাখালবাবু বর্ণনার সঙ্গে মিলিয়ে গুন্ডাটিকে নিরীক্ষণ করে, তাকে দোষী সাব্যস্ত করে থানায় নিজেদের হেফাজতে রাখেন। পুলিশ ব্যোমকেশের সাহায্যে ধরে ফেলে সেই লোকটি। এই একটি কাজের পর গুজরাটি ব্যবসায়ীদারের কাছে ব্যোমকেশের খাতির বেড়ে যায়। ব্যোমকেশকে বহুবার নিজের গৃহে আসার আমন্ত্রণ পর্যন্ত দিয়েছিলেন। লোকটি ব্যোমকেশের সুখ্যাতির সঙ্গে সঙ্গে চেক কেটে বেশ মোটা পারিশ্রমিক দেন। হপ্তা 2 কেটে গেছে ওই ঘটনার। ব্যোমকেশ উদফুল্লমণি যথেচ্ছা বিচরণ করে বেড়াচ্ছে মুক্ত বিহঙ্গের মতোই। সদাগম্ভীর ব্যোমকেশের মুখে গুনগুনানি পর্যন্ত শুনে যথেষ্ট অবাক হয়েছি। ওই ঘটনার পর একদিন তাকে ডেকে প্রশ্ন করলাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার এমন উৎফুল্ল হওয়ার কারণ কি? ব্যোমকেশ কিন্তু সিগারেট ধরিয়ে বলল, এখন আর কাজ নয় অজিত, ভাবছি দিন কতক একটু বিশ্রাম নেব। মস্তিষ্কের এই ঝিম ধরা ভাবটা কমাতে হবে বই কি। এরপরেই ব্যোমকেশের মুখে খুলে গেল প্রশাস্তিদায়ক স্বস্তির হাসিটা। একটা জিনিস গত 8 বছর ধরে আমি লক্ষ্য করেছি, ব্যোমকেশের হাতে যখনই অখণ্ড অবসর থাকে তখন সে নিজের পেশার বাইরে অদ্ভুত অদ্ভুত বাতিকের কাজকর্মে মজে। এই যেমন দিন কতক আগেই কলেজ স্ট্রিট থেকে সদ্য কেনা একটা মহাভারতের পুঁথি নিয়ে গ্রন্থকীটের মতো মেতে আছে। তার মতে পৌরাণিক কাহিনী পড়লে যেমন ঐতিহাসিক বহুবিধ তথ্য হৃদয়ঙ্গম হয়, তেমন তখনকার যুগে ঘটে চলা অপরাধও তার সমাধান নিয়েই অবগত হওয়া যায়। আমি কৌতুকের সঙ্গে ব্যোমকেশকে একটু চটিয়ে দেওয়ার অভিপ্রায়ে প্রশ্ন করলাম, তবে পঞ্চপাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর বস্ত্রহরণ কি এক প্রকার অপরাধ বলে গণ্য করতে চাও? কিন্তু আমি তো জানি এটা কৃষ্ণের লীলা, মহাভারত যুদ্ধটা হওয়ার জন্য। শুনে ব্যোমকেশ বইয়ের পাতা থেকে চোখ না সরিয়েই বলেছিল, সে আর বলতে, মহাভারতে পড়া ওই বস্ত্রহরণটা সব থেকে গুরুত্বপূর্ণ ছিল যুদ্ধের বীজ পাণ্ডবদের মনের মধ্যে অঙ্কুরিত করার জন্য। দুর্যোধনের দল যেইভাবে ওই সময় পাণ্ডবদের সঙ্গে অপমানজনক ব্যবহার করেছিল, এই যুগে হলে সেটা শাস্তি হতো যাবজ্জীবন কারাদণ্ড, নইলে ফাঁসি। অশ্বত্থামা তো পঞ্চপাণ্ডবের সন্তানকেই ঘুমন্ত অবস্থায় হত্যা করে। এর জন্য অবশ্য সে শ্রীকৃষ্ণ দ্বারা শাপগ্রস্ত হয়ে এখনো এই কলিযুগে লোকচক্ষুর অন্তরালে ঘুরে বেড়াচ্ছে। সে কাহিনী তো জানোই অজিত। দোষীকে শাস্তি দেওয়ার জন্য প্রত্যেক যুগেই কেউ না কেউ আছে। মনে রাখবে, অপরাধ বেশি দিন টেকে না, সত্যি বেরিয়ে আসেই। আর ওইটা উদ্ঘাটন করাই সত্যান্বেষী ব্যোমকেশ বক্সীর কাজ। শেষের কথাগুলো ব্যোমকেশ বেশ আত্মপ্রত্যয়ের সঙ্গেই বলল, কিন্তু ওইটুকুই, প্রয়োজন ব্যতীত খুব একটা কথাও বলছে না। সত্যবতী চায়ের পেয়ালা নামিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল স্বামীর মুখোমুখি। ব্যোমকেশ যেন সত্যবতীর কথায় কর্ণপাত করেনি এমন ভাব করেই চায়ের পেয়ালাটা মুখের কাছে এনে সশব্দে চুমুক মেরে তৃপ্তিদায়ক একটা শব্দ করে সিগারেট ধরাল। উপেক্ষাটা সত্যবতী ধরতে পেরে খাপ্পা হয়েই যাচ্ছিল। আমি বেগতিক বুঝে সান্ত্বনার সুরে বললাম বৌঠানকে, আমি বলে কি হবে, ব্যোমকেশ কি আমার কোনো কথা শোনে? যা বলি তার বিপরীতটা সে করবে। দুর্ধর্ষ আসামিদের সে নাকাল করে দিচ্ছে, তাদের দুষ্কর্মই সমূলে ভেস্তে দিচ্ছে।
এই তো ব্যোমকেশের রীতি। অখণ্ড অবসরে সে এখন যাচ্ছে তাই নিজের মন মর্জি মতোই করবে। আর হ্যাঁ, ওসব দাম্পত্য জীবনের অনেক ফ্যাকরা তোমরা দুই কপতি সামলাও, আমাকে আবার এসবে জড়াচ্ছ কেন বলো? উত্তরটা মনোপ্রুত হলো না সত্যবতীর। সে আমায় আর ব্যোমকেশের দিকে কটাক্ষপূর্ণ দৃষ্টি হেনে ক্ষণিক দৃষ্টিপাত করে রইল। সিগারেট ব্যোমকেশ একটা লম্বা টান দিয়ে সম্ভবত বৌঠানকে রাগাবার উদ্দেশ্যেই বলল, কুমার্যব্রত আমারও পালন করা উচিত ছিল। এই 3 রাতের দাম্পত্য কলহ যেন মারাত্মক অপরাধের চাইতেও অসহনীয়। পিনালকোটে অপরাধীর করণীয় অপরাধের সাজা আছে, কিন্তু দাম্পত্য কলহের সুরাহা নেই কেন কে জানে। আমি ব্যোমকেশের এই বাক্য শুনে প্রমাদ করলাম। অপাঙ্গে সত্যবতীর দিকে চেয়ে আছি। মনে মনে প্রস্তুত হচ্ছিলাম দুইজনের মধ্যে কলহের বিস্ফোরণ হওয়ার জন্য, কিন্তু সেটা হলো না। সিঁড়িতে কারোর পায়ের শব্দ শুনে ব্যোমকেশের কান খাড়া হলো। ধীরে ধীরে সে শব্দ শুনে বলল, এ নিশ্চয়ই ইন্সপেক্টর রাখাল বাবুর পায়ের শব্দ। সত্য, আরেক পেয়ালা চা। সত্যবতী হিসিসে গলায় ওই প্রস্তাব খারিজ করে সদম্বে ভিতরে প্রস্থান করল। দূরে টোকা পড়তে আমি দরজা খুলে দিলাম। ব্যোমকেশের অনুমান বর্ণে বর্ণে সত্যি। স্বয়ং রাখালবাবু উপস্থিত। ব্যোমকেশ বইখানার বিশেষ অংশে একটা পেন্সিল ঢুকিয়ে টেবিলের ওপর রাখল, দিয়ে টান টান হয়ে বসল। রাখালবাবু প্রবেশ মাত্র সোফায় আমার পাশেই বসে পড়লেন। দেখে শুনে মনে হচ্ছিল প্রচণ্ড ঘাম ঝরছে। ব্যোমকেশ সিগারেট এগিয়ে দিল। সেটা ধরাতে ধরাতে উনি বিহ্বলভাবেই বললেন, কর্মরত অবস্থায় আমাকে আসতে হলো আপনার কাছে, না এসে যে উপায় নেই, সর্বনাশ হয়ে গেছে। ঘটনাটা শোনার উত্তেজনায় আমার মধ্যে চঞ্চল মনোভাব বিরাজ করছিল, তাই অস্ফুটে বেরিয়েই গেল। কি হয়েছে রাখালবাবু? সিগারেটে একটা টান মেরে ধোঁয়া ছেড়ে উনি বললেন, ওটাই তো বলতে এলাম অজিতেশবাবু। ব্যোমকেশবাবুর সাহায্য প্রার্থী একজন দাগী আসামি গতকাল রাতেই জেল থেকে ফেরা। শুনে আমি লাফিয়ে উঠলাম। ব্যোমকেশ নির্বিকার মুখেই শুনল কথাটা। আমি বললাম, ফেরার? জেল থেকে? মারাত্মক কাণ্ড বটে তো। ব্যোমকেশ প্রশ্ন করল, তো আসামির হুলিয়া জারি করেছেন? সে তো হয়েইছে। তাহলে গোড়া থেকেই আপনাকে বলি শুনুন। এই আসামি অসংখ্য খুনের মামলায় অভিযুক্ত, কিন্তু সম্প্রতি 10 বছরের জেল থেকে বেরিয়েছিল। জেলে ওই আসামি কিন্তু বেশ ভদ্রবেশী হয়েছিল, তাই মেয়াদ 1 বছর কমেছে। কিন্তু এটা তো মুখোশ। বাইরে বেরিয়ে সে নিজের রূপ ধারণ করে। দুষ্কৃতীরা যেমন হয় আর কি, আপনি তো জানেন। ওদের যতই হাজতে পুরে রাখা হোক না কেন, ওই যে একবার দুষ্কৃতির তকমাটা ছাপ পড়ে গেছে, সেইটা মেটানো অসম্ভব। পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম লক্ষ্য করা যায়নি। যাই হোক, তো গতকাল রাতে আমার থানার চৌকিদার তাকে রাস্তায় একজন লোকের সঙ্গে মারপিট করতে দেখে ধরে নিয়ে থানায় আসে। আমি দেখে তার নাম খাতায় নথিভুক্ত করে হাজতে ভরে রাখলাম। তখন তার কোনো জ্ঞান নেই, মদ্যপ অবস্থায় ভুলভাল বকছে। গুরুতর অপরাধ তেমন কিছুই করেনি, শুধু ওই একটু ভুলের জন্য ইচ্ছা ছিল 1-2 হাজতবাস করিয়েই ছেড়ে দেব। এদের কাছে এসব জল ভাত। ব্যাপারটা ঘটে মাঝরাতের দিকে। থানায় তখন আমিই কর্মরত, কেউ বিশেষ নেই। একজন প্রহরী হাজতের পাশেই ঝিমুচ্ছিল মশাই। বহুক্ষণ এক নাগাড়ে কাজ করার পর আমারও একটু ঝিমুনি চলে আসছিল। তো সেদিন এদিক ওদিক টহল মারতে হয়েছিল, সুতরাং বেশ ক্লান্তই ছিলাম। হঠাৎ ওই কনস্টেবলের বিপুল আর্তনাদ শুনে তন্দ্রা ভাবটা কেটে গেল। ধর্মর করে উঠে ওই শব্দের উৎস শুনে আমি ভিতরে প্রবেশ করে দেখি প্রহরী মাটিতে রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, আর হাজতের দরজাটা হাট করে খোলা। এই দৃশ্য দেখে ব্যোমকেশবাবু বিশ্বাস করবেন না, আমি তো নিজে একদম স্তম্ভিত হয়ে গেলাম। বন্ধ হাজত থেকে ওই দুষ্কৃতী কিভাবে যে বেরোলো তা বোঝাই যাচ্ছিল না। আমার চোখ তখন ওই প্রহরীর কোমরের দিকে, যেখানে চাবির গোছা থাকে সেইটা লোপাট, মেঝেতে রক্তে ভেসে যাচ্ছিল। কথার মাঝেই ব্যোমকেশ প্রশ্ন করল, রক্তটা কোথা থেকে ক্ষরণ হচ্ছিল?
কোথা থেকে আবার? মাথার পেছন দিক থেকে। মেঝেতে কাঁচের টুকরো এদিক ওদিক চূর্ণ বিচূর্ণ অবস্থায় পড়ে আছে। হাজতে ঢোকাবার সময় পুরো শরীর পরীক্ষা করে দেখেননি? হ্যাঁ, আমরা তো সমস্ত আসামিকেই দেখি যে প্রাথমিক কর্তব্যটুকু তো শুরুতে করতেই হয়। ওই দুষ্কৃতির বেলায় সে কাজটাও করেছিল স্বভাবসিদ্ধভাবে, কিন্তু শরীরের কোনো অংশে কোনো অস্ত্র ছিল না। শুধু ডান হাতে আধভর্তি চোলাই মদের তলানি অবধি পড়েছিল। ওইটা নিয়েই সে ভেতরে ঢুকলো, কিন্তু কি করে জানবো ব্যোমকেশবাবু যে ওই দুষ্কৃতি এমনভাবে শয়তানি করবে? এখন আমি নিশ্চিত ওই বসে থাকা কনস্টেবলের অন্যমনস্কতার সুযোগ নিয়ে সে সমূলে পুরো কাঁচের বোতলটাই মাথার পিছন দিকে লক্ষ্য করে আঘাত দিয়েছে। আমি আঁতকে উঠলাম। চোখের সামনে যেন স্পষ্ট দৃশ্যটা দেখতে পাচ্ছিলাম। তাই শুনে বললাম, উফ, শুনে কাটা দিচ্ছে রাখালবাবু। শরীরে মায়া দয়া বলে কিছুই নেই দেখছি। একটা জলজ্যান্ত মানুষকে নৃশংসভাবে হত্যা করতে এদের হাতে যে কেন কাঁপে না, সত্যি ভেবে অবাক হচ্ছি। ব্যোমকেশ আমার উত্তর শুনে গলায় গম্ভীর্য ফুটিয়ে বলল, অজিত, বহু অপরাধ ভিত্তিক কেস ঘেটে দেখেছি, অপরাধ জগতে প্রবেশ করা মানুষের মনের অবস্থা এক প্রকার থাকে। খুন করে খুনির গোড়ার দিকে অনুশোচনা হয়, কিন্তু মনে রাখবে, রক্তের স্বাদ খুনিকে ক্রমেই ধীরে ধীরে রক্ত পিপাসু জন্তুতে পরিণত করে। বুঝলে? এই মনস্তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত সহজ নয়। রাখালবাবু, আপনি বলুন বাকি অংশটা। রাখালবাবু উত্তেজনার চোটে প্রথম সিগারেটটা দ্রুত শেষ করে ফেলেছিলেন, তাই সংকোচ না করেই ব্যোমকেশের কাছ থেকে দ্বিতীয়টা চেয়ে সেটা ধরিয়ে বলতে লাগলেন, এই দৃশ্য দেখে আমি তো কিছুক্ষণ স্থানের মতো দাঁড়িয়ে রইলাম ঠিকই, কিন্তু যখন হুঁশ ফিরল তখন মনে একটা আশঙ্কা জন্মালো যে এই দুষ্কৃতিটা কোথায়, সে কি পালিয়ে গেছে? কিন্তু সেই ভাবনাও থই পেল না ব্যোমকেশবাবু। বাইরে বেরোতে হলে তো ওই একটা পথই বেরোবার রাস্তা, আর এত কম সময়ে জেলের ঘরের দেওয়াল ভেঙে বেরোনো তো সম্ভব নয়, কারণ প্রথমে ওই শব্দ তো আমরা টের পাবো, দ্বিতীয়ত ওদিকে দেয়াল তোলা, যেদিকে অষ্টপ্রহর একটা হিংস্র কুকুর উন্মুক্ত অবস্থায় ঘোরাঘুরি করে। ভিতরের আলোর তেমন ব্যবস্থা নেই, নিরেট অন্ধকারে পূর্ণ। ভেবেছিলাম ওই দুষ্কৃতী ভিতরেই ঘাপটি মেরে রয়েছে। আমি কিছু বুঝতে না পেরে হাজতের ভেতরে প্রবেশ মাত্র ওই দুষ্কৃতী আমাকেই ভিতরে আটকে বাইরে থেকে তালা মেরে ফেরার হয়। ঘটনার আকস্মিকতায় আমি বাকরুদ্ধ হয়ে গেছিলাম। থানায় বেশি পুলিশ কর্মচারী ছিল না, সেই সুযোগের সদ্ব্যবহার করেই সে পলাতক হয়েছে। আমি সঙ্গে সঙ্গে হুইসেল বাজানোর পর দু একজন প্রহরী আমাকে মুক্ত করে। বিশ্বাস করবেন না মশাই, আমি নিজে তারপর জিপ নিয়ে সারা রাত সর্বত্র চষে বেরিয়েছি, কিন্তু তার টিকিটই পর্যন্ত পাইনি। এই হতাহত প্রহরীকে তো হাসপাতালে ভর্তি করে দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট সব জানিয়েছি। তো ওই কনস্টেবলটার এখন কি অবস্থা? খোঁজ নিয়ে জানলাম প্রচণ্ড রক্তক্ষরণের ফলে অজ্ঞান হয়ে গেছিল। তার ভেতরে তার পঞ্চত্ব প্রাপ্তি ঘটেছে। বড্ড ভালো মানুষ ছিলেন, বিপদ বুকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বেশ কয়েকবার। রাখালবাবু বলার ভঙ্গিতে ঘরময় একটা বিষণ্ণতার পরিবেশ ছড়িয়ে পড়ল। ক্রমেই উনি নিজেকে যথেষ্ট সামলে বলতে লাগলেন পুরোদমে, কিন্তু ব্যাপারটা তো এখানেই শেষ নয় ব্যোমকেশবাবু। গুপ্তচর মারফত খবর পেয়েছি আর একটা ব্যাপার ধরা পড়েছে। সেটা হলো কয়েকজন সাধারণ মানুষ খুন হয়েছে। রহস্যজনক মৃত্যু মশাই, ধরতেই পারছি না। দেহে একটু আঁচ নেই, অথচ কেউ প্রাণেও বেঁচে নেই। রক্তক্ষরণের তো প্রশ্নই ওঠে না। এখন এই দুইয়ের মধ্যে ত্রিশঙ্কুর মতো ফেঁসে আছি দাদা। আচ্ছা, মৃত্যুর কারণটা কি ময়নাতদন্তে জানা গিয়েছে? হতাশাসূচক কণ্ঠে উনি ফ্যাকাশে মুখে বললেন, অতি কষ্টে মশাই একটাই লাশ পেয়েছিলাম, কিন্তু বাকি চারটে তো পাওয়াই যায়নি। আমাদের চর সর্বত্র পাহারা দিচ্ছে, ওরাই খবর দিচ্ছে যে খুনি যে আছে সে একজনই। খুনের পন্থা যখন এক, তখন খুনি একজনই। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে একটা লাশ বাদে বাকিগুলো লোপাট হয়ে গেল। কিছুই বুঝতে পারছি না।
এখন তো পুলিশ মহল উত্তপ্ত হয়ে উঠেছে। কি করণীয় স্থির করতে না পেরে আপনার কাছে এসেছি। ব্যোমকেশ টেবিলের ওপর রাখা পুরোটা পড়ে ফেলা কালকেতুর দিকে মিনিট 5 পুঙ্খানুপুঙ্খভাবে চোখ বুলে নিল। তার কপালে ঈষৎ ভাঁজ দেখেই বুঝতে বাকি রইল না যে সে কি খুঁজছে। ব্যোমকেশের মনের অনুচ্চারিত প্রশ্নটা পড়েই রাখালবাবু বললেন, সংবাদ মাধ্যম এখনো জানে না সদ্য ঘটা কিনা, তাই। তবে কি আশ্চর্য, একদিনে 4-4টে আস্ত মানুষকে খুন! এই যে ভাবাই যায় না। কতটা পরিমাণ ধুরন্ধর হলে তবে এই কাজটা পাহারারত পুলিশদের, টহলদারদের চোখ এড়িয়ে করা যায়? আমার তো ভেবেই অবাক লাগছে। আপনার কি মনে হয় ব্যোমকেশ বাবু? সবটুকু শুনে ব্যোমকেশ মৌনী হয়েই রইল। ইতিমধ্যে পুটিরাম এসে 3 পেয়ালা চা রেখে চলে গেল। রাখালবাবু অন্যমনস্কভাবে একটা পেয়ালা তুলে নিয়ে চুমুক দিতে দিতে বাইরের কুয়াশাচ্ছন্ন পরিবেশের দিকেই চেয়ে রইল। ব্যোমকেশ অন্যমনস্কভাবে একটা কথাই বলল, খুঁটিয়ে না দেখা পর্যন্ত বাইরের সবকিছুই নীরের ধোঁয়াশার অন্তর্ভুক্ত। সে তো অবশ্যই ব্যোমকেশ বাবু। আমি সন্দেহের তালিকায় ওই একজনকে রেখেছি। অনবরত খুঁজে চলেছি। যদি ধরতে পারি না, তবে আজ তো ছাড়বো না। হয়তো পিনাল কোর্টে শুনানিতে ফাঁসির সাজা হবে। রাখালবাবু, আহত বাঘ আর জেল ফেরত আসামির মধ্যে কোনো তফাৎ নেই। আমাকে একটু ভাবতে দিতে হবে। একটা বিশেষ সূত্র খুঁজে না পাওয়া পর্যন্ত আমার স্বস্তি নেই। বেশ ভালোই করেছেন এই খবরটা জানিয়ে। এখন নজর রাখুন। সন্দেহভাজন ব্যক্তি দেখলেই নিজেদের কর্মপন্থা স্থির করুন। কিন্তু একটা সম্ভাবনা বেশ মনে দাগ কাটছে। সেটা হলো, ওই জেল ফেরার আসামির হুলিয়া যখন বেরিয়েছে, তখন সে নিজের স্বরূপে বেরোবে না কখনোই। তার মধ্যে ছদ্মবেশ ধারণ করার ইচ্ছেটা অতিশয় প্রবল হবেই। অন্তত অপরাধ মনস্তত্ত্ব বিজ্ঞান এই দিকে ইশারা করে। যাই হোক, ছদ্মবেশী কাউকে দেখে যদি সন্দেহের উদ্রেক হয়, তবে থানায় জিরাত করবেন। আচ্ছা রাখালবাবু, খুনগুলো কখন হচ্ছে রাতের দিকে? মানে সময় কিছু মনে আছে? ব্যোমকেশ এখনো প্রশ্নে রাখালবাবু একটু চিন্তা করলেন। তারপর ভেবে বললেন, খবর যা পাচ্ছি সেসব তো মাঝরাতের দিকে। শুনশান গলির ভেতর থেকে এক প্রকারের আর্তনাদের মতো শব্দ ভেসে আসছে, কিন্তু রক্তের ছিটে ফোটা ব্যতীত কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। ওই অল্প সময়ের মধ্যে খুনি খুন করে লাশ নিয়ে কোথায় যে ঢাকা দিচ্ছে সেটাই তো অজানা। যে পাড়ায় বেশিরভাগ খুনগুলো হচ্ছে, সেখানে আমাদের সেপাইরা পাড়া সংলগ্ন বাড়িগুলোর গৃহস্বামীদের অনিচ্ছা সত্ত্বেও খানা তল্লাশি করেছে, কিন্তু সময় নষ্ট করা ছাড়া কিছুই হয়নি। সন্দেহজনক তো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। এমনকি একটা ধারালো অস্ত্র পাবো সেটারও দেখা নেই। তবে ব্যোমকেশ বাবু, একটা প্রশ্ন মনে হচ্ছে, যে খুনি খুন করে লাশ লোপাট করে, সে তবে একটা লাশ কেনই বা রেখে গেল? সিগারেটে গোটা কয়েক টান দিয়ে ব্যোমকেশ বলল, সে পরিহাস স্বরূপ নিজের একটা নিদর্শন রেখে গেছে। এটা পরিহাস বলছি, সে নেপথ্যে একটা বিশেষ কারণ আছে। সে জানাতে চায় যে পুলিশ যতই চেষ্টা করুক না কেন, কোনো মতেই তাকে ধরতে পারবে না। বেশ বড় রকমের একটা দাও মারা তাল করছে ওই দুষ্কৃতী। আমার বুদ্ধি এইটাই বলে রাখালবাবু। এবার আপনাদের তৎপরতা, একটু চোখ কান খোলা রেখে কাজ করুন, এবং যখনই খবর পাবেন আমাকে আগে জানাবেন। এদিকের বিষয়টা আমি ভালোভাবে তলিয়ে দেখছি। ব্যোমকেশের কথা শুনে রাখালবাবু একটু আশ্বস্ত হলেন এবং উঠতে যাচ্ছেন, কিন্তু ওই সময় ব্যোমকেশ হঠাৎ বলল, আচ্ছা শুনুন, যারা মৃত তাদের পরিবারের নিকট কিছু প্রশ্ন করতে পেরেছিলেন? তারা কি কিছু হদিস দিতে পেরেছে? হ্যাঁ, সে তো গেছি। তবে ওদের জেরা করব কি মশাই? ওরা তো এখন শোকের চাদরে আবৃত। আপনি যদি নিজে চেষ্টা করতে চান তবে বেশ হয়। আমার মনে হচ্ছে কিছু না কিছু সূত্র বেরোবে। ব্যোমকেশ ঘড়ির দিকে একবার চাইল, তারপর বলল, চলুন তবে ওইখানটা একবার ঘুরে আসি। আর হ্যাঁ, যেই স্থানে খুনগুলো হয়েছে সেই জায়গাটা দেখবার ইচ্ছা আছে। একটা ফাঁদ পাততে হবে। দাঁড়ান, আমি পোশাকটা পরিবর্তন করে আসি।
পোশাক পরিবর্তন করে ব্যোমকেশ আন্দাজ 11:15 নাগাদ বেরিয়ে গেল রাখালবাবুর সঙ্গে। ঘর কিছুক্ষণের জন্য শান্ত হলো। আমি চুরুট ধরিয়ে সামনের বারান্দায় দাঁড়িয়ে পৌষ মাসের তৃপ্তিদায়ক রৌদ্র পোহাচ্ছিলাম। আমার মধ্যে কেমন যেন একটা ভাব উদয় হচ্ছিল। ব্যোমকেশের সঙ্গে আছি বহুদিন, তার কর্মদক্ষতা দেখে আমিও ভেবে ভেবে অস্থির হলাম, কিন্তু কুল কিনারা করতে পারলাম না কিছুতেই। সত্যবতী ঘরেই ছিল। সে পর্দার আড়ালে দাঁড়িয়ে সব কিছুই লক্ষ্য করল। আমাকে পেছন থেকে ডেকে বলল, ঠাকুরপো, তোমাকে নিয়ে গেল না? সত্যবতীর কথায় চিন্তার ছেদ পড়ল। দেখি সে কখন নিবৃত্তে এসে দাঁড়িয়েছে। আমি চুরুট খাওয়া শেষ করি তাকে বললাম, গুরুতর কাজ থাকলে তো একাই যায়, আমি শুধু প্রতীক্ষার প্রহর গুনি। বলেই আমি নিজের ঘরে লেখার টেবিলে বসে একটা উপন্যাসের পাতায় দৃষ্টি নিবদ্ধ করলাম। দুপুরের দিকে বন্ধুভর ফিরে এলেন, কিন্তু তার মুখের ভাব গম্ভীর। কথা ফুটল না কিছুতেই মুখে। সে আসার পরে স্নান করে দ্রুত খেয়ে সেই যে লাইব্রেরি ঘরে ঢুকল, তারপর আর সন্ধ্যার ঘনিয়ে না আসা পর্যন্ত বেরোল না। ব্যোমকেশ বেরিয়ে আরামকে দ্বারা দখল করে চুরুট ধরিয়ে উদাস দৃষ্টিতে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে রইল। পুরিরাম চা দিয়ে চলে গেল। সত্যবতী ও আমি বৈঠকখানার ঘরেই বসে চা খাচ্ছিলাম। আমাদের মধ্যে কৌতূহলের পারদ উপচে পড়ছিল। বিশেষত ব্যোমকেশ যখন নির্বাক হয় তখন অধিক মাত্রায় জানতে ইচ্ছা করে। কৌতূহল আত্মসম্বরণ করতে না পেরে বললাম, আমাদের কি ধোঁয়াশার মধ্যে রেখে দেবে নাকি কিছু খুলে বলবে? কি হয়েছিল সবটা বলো দেখি। ব্যোমকেশ অনিচ্ছা ভরা কণ্ঠে বলল, তোমাদের শোনার মতো এখনো কিছুই হয়নি, বুঝলে। এখনো বহু তদন্তের ভার আমার ওপরেই কমিশনার সাহেব দিয়েছেন। দেখি কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায়। আমি ফের প্রশ্ন করলাম, ও যে খুনির কথা বলছো, সে কি সত্যি গতকাল রাতে থানার হাজত থেকে ফেরার হওয়া দুষ্কৃতী? না হে অজিত, সেটা এখনো ধরতে পারছি না। হতেও পারে, আবার নাও হতে পারে, কিন্তু খুনের পন্থাগুলো সবই একরকমের। দেহ দেখেছো তুমি? না, সেটা দেখিনি, তবে ময়না তদন্তে যে রিপোর্ট এসছে সেটার ওপর ঈষৎ চোখ বুলিয়েছি। সেইখানেও সঠিকভাবে মৃত্যুর কারণ বোঝা দুষ্কর। খুনি এক অভিনব পন্থা স্থির করে একের পর এক খুন করে যাচ্ছে। শীঘ্র যদি কোনো ব্যবস্থা গ্রহণ করা না যায় অজিত, তবে কলকাতায় বিশৃঙ্খলার সৃষ্টি হবে। তবে কি জানো, অতগুলো প্রহরী সতর্ক পাহারার মধ্যে কিভাবে ওই ধুরন্ধর খুনি প্রকাশ্যে মানুষগুলোকে হত্যা করছে, সেটা একটা জটিল বিষয়। বেশ কিছুক্ষণ চিন্তার প্রয়োজন। ব্যোমকেশের কথাগুলো শুনে আমার মধ্যে একটা প্রশ্নের উদয় হলো, তাই বলেই ফেললাম, তুমি কি ওই হতাহত ওই ব্যক্তিদের পরিবারবর্গের সঙ্গে কিছু কথা বলেছ? মুখের ওপর হাত রেখে ব্যোমকেশ দৈনিক সংবাদপত্রের ওপর চোখ বোলাতে বোলাতে ধীর কণ্ঠে বলল, হ্যাঁ, সে আমি যথেষ্টই জেনেছি। সকলেই বেসরকারি ফার্মে কর্মরত মধ্যপদস্থ ব্যক্তি। বেশ কিছুদিন ধরেই কাজের চাপের দরুন রাত করে ফেরার পথেই তাদের অদৃষ্টে ওইরূপভাবে পঞ্চত্ব প্রাপ্তি ঘটে। তবে এর বেশি এখনই কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশ আর একটা কথা না বাড়িয়ে বাসি খবরের কাগজের দিকেই দৃষ্টি নিবদ্ধ করল। কিন্তু আমি বেশ বুঝতে পারছিলাম যে ব্যোমকেশের চিত্ত রীতিমতো অশান্ত। কলকাতার পুলিশ বাহিনী অত্যাধিক মাত্রায় তৎপর হয়ে ওই ধুরন্ধর খুনিকে অন্বেষণ করে চলেছে। একটা দিন এমনিতেই কেটে গেল, কিন্তু তার মধ্যেই আরেক অঘটন ঘটে যায়। ওই দিন রাতে শুতে যাওয়ার আগে দেখেছিলাম যে ব্যোমকেশ নিজের লাইব্রেরির ঘরে বসে মনোযোগ দিয়ে কয়েক দিস্তা কাগজের মধ্যে হিসেব নিকেশ করছে। ওর চোখে ঘুম নেই। দুশ্চিন্তা আর নিত্য নৈমিত্তিক সঙ্গী এখন সেটা। সত্যবতী তো বলে বলে ক্লান্তই হয়ে গেছে, তবু ওই খুনের মামলাটায় বন্ধুবর ধ্যান জ্ঞান করে নিয়েছে। সকালে ব্যোমকেশের ডাকে ঘুম ভাঙল। আমি নিজের ঘরে পোশাক পরিবর্তন করে দ্রুত বৈঠকখানায় ঘরে গিয়ে স্তম্ভিত হয়ে দেখি চেয়ারে জুড়ে বসে আছে রাখালবাবু। ওনার মুখে একটা উৎকণ্ঠার ভাব, মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটো ঈষৎ রক্তিম বর্ণ ধারণ করেছে। ওনার সম্মুখে বসেই ব্যোমকেশ গালে হাত দিয়েছে। আমি রাখালবাবুর পাশেই বসে পরে প্রশ্নোত্তর চোখে চাইলাম ব্যোমকেশের মুখপানে।
ব্যোমকেশ নির্বাক থেকেই আমার দিকে একবার দৃষ্টিপাত করল, কিন্তু কিছুই বলল না। শেষে রাখালবাবু যখন মৌনতা ভঙ্গ করলেন, তখন যা শুনলাম তাতে আমার চক্ষু চড়ক গাছ। ওনার বয়ান নিজের মতো করেই উল্লেখ করলে দাঁড়ায়, ব্যোমকেশ ওই নির্দিষ্ট স্থানে, অর্থাৎ যেখানে খুনি প্রত্যেকটি খুন করেছে সেখানে পুলিশের পাহারার কড়াভাবে ব্যবস্থার কথা বলে সেই পরিকল্পনা মাফিক কাজ হয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি। একেবারে শেষ রাতে প্রায় 2টো নাগাদ সশস্ত্র শান্তিগণ যখন খুনির আশা সম্পূর্ণ পরিত্যাগ করেছে, তখনই একটি গুলির শব্দ ও আর্তনাদ আচম্বিতেই উপস্থিত সকলের কানে যায়। সেই সঙ্গে রাতের নিস্তব্ধতা ভেদ করে নিরেট অন্ধকার গলির মুখে কাউকে টেনে নিয়ে যেতেও দেখেছেন একজন কনস্টেবল। সন্দেহজনক দেখলেই উপরমহল থেকে গুলি ছোড়ার নির্দেশ ছিল। সেই আদেশ মেনেই ওই কনস্টেবল এলো পাথারিভাবে গুলি বর্ষণ শুরু করে। ওই প্রান্ত থেকেও বার 2-3 গুলি ছোড়া হয়, কিন্তু মূল দুষ্কৃতীকে ধরা যায়নি। কনস্টেবল ওই মুহূর্তেই হুইসেল বাজিয়ে সকলকে নিয়ে 6 জোড়া টর্চ হাতে ওই অজ্ঞাত স্থানে গিয়ে কার্তুজ এবং একটা বুট জুতো পায়। সেগুলোই প্রমাণ। ঈষৎ রক্তের ছাপ পর্যন্ত পাওয়া গেছে বলে ধারণা। যাই হোক, ওইখানে একজন প্রহরী পিস্তল হাতেই দণ্ডায়মান ছিল, সে তখন ওইখানে নেই। আসামি ল্যাম্পপোস্টের জ্বলন্ত আলোটা কৌশলে প্রথমেই চূর্ণ করেছে। পাশের বাড়ি জানালার গরাদের ভেতর থেকে বৈদ্যুতিক রশ্মি ভেসে রাস্তায় পড়েছিল, সেইটার উপর কেন্দ্র করে গুলি বর্ষণ চলে, কিন্তু আসামিকে ওই আবছা আলোয় দেখা সম্ভবপর হয়ে ওঠেনি বলেই ধারণা। কয়েকজন অন্য প্রহরীকে ওই স্থানে মোতায়েন করে শেষ পর্যন্ত ওই কনস্টেবল এসে থানায় রাখালবাবুর কাছে সংবাদটা রাষ্ট্র করে। ওই মুহূর্তেই তিনি জিপে করে সর্বত্র ঘুরেছিলেন, কিন্তু আসামির টিকিটই পাননি। আর এই দিকে ওই আহত কনস্টেবল পর্যন্ত নিখোঁজ। সেই খবর পুলিশ মহলে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। রাখালবাবুর মুখ দেখেই বোঝা যাচ্ছিল তিনি নিজেকে বেশ অসহায় বোধ করছেন। তিনি 1 গ্লাস জলের ফরমাশ করে গ্লাসটা নিয়ে পুরোটাই পান করে একটু স্থিতু হলেন। রাখালবাবু যখন ঘটনার বর্ণনা করেছিলেন, তখন ওনার মুখ ও চোখের চাহনি দেখেই আমি বুঝতে পারছিলাম যে উনি যেন গতকাল রাতে ওই স্থানে চলে গেছেন। ব্যোমকেশ নির্বিকারভাবে শুনে যাচ্ছিল। যতই সে শুনছিল, ততই তার মধ্যে এক প্রকার উত্তেজনা ভেতরে ভেতরে তৈরি হচ্ছিল, কিন্তু প্রকাশ্যে সে সেই মনোভাব ফুটে উঠতে দিচ্ছিল না বলাই বাহুল্য। রাখালবাবু সবটুকু বলে সদুত্তরের আশায় ব্যোমকেশের মুখ পানে চেয়ে রইলেন। শেষে ব্যোমকেশ বলল, খুনটা বড় কথা নয়, প্রথমে মনে রাখতে হবে ওই খুনি যদি আপনার জেল ফেরার আসামি হয়, তবে তাকে যতটা দেখেছি সে ওই বুদ্ধি ধরে না। নিশ্চয়ই এর পেছনে একটা কারণ ইন্ধন আছে। সে নিজেকে সঙ্গোপনে রেখে ওই আসামিকে দিয়ে নিজের অভীষ্টের কাজগুলো করিয়ে নিচ্ছে। বুঝলেন না, পাকা মাথার কাজ। আর একটা বিষয় সত্যি চিন্তার, যেই স্থানে অতগুলো প্রহরী মোতায়েন, সেখানে বুদ্ধিমান আসামির উচিত নিরবিঘ্নে কাজটা করে দেওয়া। কিন্তু আপনার একটা কথার মধ্যে উল্লেখ ছিল যে ওই প্রহরী নিজের চোখে সম্মুখ দিয়ে কাউকে পালিয়ে যেতে দেখেছে, কি তাই তো? হ্যাঁ ব্যোমকেশ বাবু, ওর এজাহার নিয়ে তো তাই মনে হচ্ছে। এই ঘটনা শুরুর দিকে ও প্রথমে সন্দেহভাজন একজনকে দেখলো পথের উপর দিয়ে পালিয়ে যেত। আর এটাও লক্ষ্য করেছে যে পলায়নরত ওই ব্যক্তির হাতে পিস্তল আর মুখে নাক অব্দি মুখোশাটা। সেটা প্রথমে ওই প্রহরী দেখে আর কে কে বলে চিৎকার জুড়ে দেয়, কিন্তু এই চিৎকার করে যখন অন্যান্যরা তার সঙ্গে যখন ওই পলায়নরত লোকটাকে ধাওয়া করতে থাকে, তখন পিছন থেকে নিখোঁজ কনস্টেবলের আর্তনাদ আর মূল আসামির গুলির শব্দ শুনতে পাওয়া যায়। কেন বলুন তো ব্যোমকেশ বাবু, এরকম মনে হচ্ছে আপনি কি এর মধ্যে কিছু অসংলগ্ন দেখছেন নাকি? চিন্তিত মুখেও ব্যোমকেশের ম্লান হাসিটা খেলে গেল। সে তৎক্ষণাৎ ফস করে একটা সিগারেট জ্বালিয়ে দিয়ে 2-3টে টান দিয়ে ধোঁয়া ছেড়ে বলল, এখনো বুঝলেন না রাখালবাবু? মস্তিষ্ক খাটান, দেখবেন অর্ধেকটা সমস্যা সমাধানের পথে।
যার নির্দেশ আপনার জেল ফেরত আসামি কাজগুলো করছে সে অতি গভীর জলের মাছ। বেশ আটঘাট সে জানে এবং বড় কিছু দাও মারাই তার উদ্দেশ্য। ওই অতগুলো পাহারাদারের মাঝে অতি বিচক্ষণ ও সতর্ক ব্যক্তি পর্যন্ত নিঃশব্দে কিচ্ছুটি করতে পারবে না। সুতরাং এই দিকে নিজের কাজ করতে গেলে সতর্কভাবে দাঁড়িয়ে থাকা পুলিশ সেনাদের মনোযোগ অন্যদিকে কেন্দ্রিত করতে হবে। একবার সন্দেহভাজনকে যদি কিছু ওদের চোখে পড়ে তবে তারা দ্রুত ওইখানে বিষয়টা দেখার জন্য ছুটে যাবে আর তারপরই তোকে লাফাতে। ভেবে দেখুন, আপনার লোক যখন ওই পলায়নরত ব্যক্তির পেছনে ধাওয়া করে তখন পেছনে আর্তনাদ ও গুলির শব্দ ভেসে ওঠে। তা আবার চালের মতোই এটা একটা সহজ অঙ্কের খেলা। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে বাধ্য হচ্ছি যে ব্যক্তি এবার নিখোঁজ হয়েছে তাকে হয়তো উদ্ধার করা খুবই অসম্ভব। এটা আমার অনুমান মাত্র। এমন কেন বলছেন? আহা, এখনই কিছু বলছি কই, শুধু কয়েকটা সম্ভাবনা আমাকে নতুন কিছুর ইঙ্গিত দিচ্ছে। যখনই ওই সম্ভাবনা মিলে যাবে তখনই আমি আশা করি ওই দুষ্কৃতী চক্রের হদিশ পাব। ওই পাড়াটা খানা তল্লাশ করেছিলেন, আমার কিন্তু কেমন যেন সন্দেহ হচ্ছে চোখের নিমেষে অন্ধকারের মধ্যে ডুব দেওয়া, তাও আবার একটা আস্ত লাশ নিয়ে। কিরম যেন একটা ঠেকছে। ব্যোমকেশ কথাটা বলা মাত্রই পুনরায় নির্বাক হয়ে গেল। রাখালবাবুকে আরও চিন্তিত দেখাচ্ছিল। তিনি যথাসাধ্য চেষ্টা করছেন, চেষ্টা ত্রুটি রাখেননি, কিন্তু এই আসামি ধরা ছোঁয়ার বাইরে। আমি জানলার বাইরে একটা শুকনো নিম গাছের ডালের দিকে দৃষ্টিপাত করেই রইলাম। শেষ পর্যন্ত রাখালবাবু ক্ষুব্ধভাবেই উঠে দাঁড়ালেন। ব্যোমকেশকে লক্ষ্য করে বললেন, দেখুন, আপনি যদি কিছুই না করেন তবে তো আমার পক্ষে এই পুলিশের চাকরি বাঁচিয়ে রাখাই খুব কঠিন হচ্ছে। ব্যোমকেশ তাও কিছু বলল না দেখে উনি হতাশভাবেই বেরিয়ে গেলেন। আমার দিকে শুধু অর্থশূন্য চাহনি নিক্ষেপ করেছিলেন কেবল। আমি দরজা ভেজিয়ে ব্যোমকেশের চিন্তায় ছেদ ফেললাম না, আর কোনো প্রশ্ন পর্যন্ত করলাম না, কারণ আমি জানি এ সময় ওইসব করে বোকামি হবে। ব্যোমকেশ একাই রইল বৈঠকখানার ঘরে। ইদানিং ব্যোমকেশের সান্নিধ্য লাভ করে আমার নিজেও বুদ্ধির ধার মসৃণ হয়েছে। বহু এমন চিন্তা মাথায় উঁকি দেয় যা হয়তো ব্যোমকেশের মাথায় পর্যন্ত আসেনি। কিছু কিছু ব্যোমকেশ শুনে খুশিও হয়। যাই হোক, আমার একঘেয়ে লাগছিল ঘরের মধ্যে। পাঞ্জাবি গুলিয়ে বেরোচ্ছি দেখে ব্যোমকেশ বলল, কি হে, কোথাও বেরোচ্ছ নাকি? উত্তরে হ্যাঁ বলে জবাবদিহির পর বললাম, যাই একটু কাছে পিঠে ঘুরে আসি। সামনে একটা পার্ক মতো আছে, বসে থাকলে মনের একঘেয়েমি দূর হবে কিছুটা। তুমিও চলো না। ঘরে বসে বসে মস্তিষ্কে জং ধরে যাচ্ছে বলেই অমন করে চুরুটের পর চুরুট শেষ করে কুল কিনারা পাচ্ছ না। প্রথমটা সে গাঁয়গুই করছিল না যাওয়ার জন্য, কিন্তু একটু পরেই কিভাবে বলল, বেশ চলো ঘুরেই আসি, বন্ধ ঘরে আজ হপ্তাটি বসে আছি। বাইরে হাঁটছি। ব্যোমকেশকে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, শুনলে তো সবটাই, এখন কি মনে হচ্ছে? খুনটা কে করে থাকতে পারে? যদি করেও থাকে তবে তার মধ্যে তো একটা অন্তর্নিহিত মানে থাকবে, নয় কি? ব্যোমকেশ নীরবে চুরুট সেবন করছিল ও সে মাটির দিকে মুখ করে হাঁটছিল। আমার মুখে এহেন কথা শুনে সে ধীরভাবে বলল, বহু ধরনের খুন হতে যেমন দেখেছি তেমনি বহু খুনিও দেখেছি। এমন হয়তো সে নিজের ইচ্ছায় করছে না, কেউ করাচ্ছে, কিন্তু কেন করাচ্ছে সেটা বোধগম্য হচ্ছে না। ওই যে প্রহরীকে হত্যা করলো সেটারও একটা উদ্দেশ্য আছে। আমার কি মনে হচ্ছে জানো, কেউ গুপ্তচর বৃত্তি করছে, অর্থাৎ সে সব কিছুই শুনছে কিন্তু বিশ্বাসঘাতকতা করে শত্রুপক্ষকে খবর রাষ্ট্র করছে মোটা টাকার বিনিময়ে। আশ্চর্য হয়ে বললাম, তুমি কি বলতে চাইছো? ঘরের শত্রু বিভীষণ? উত্তরটা ব্যোমকেশ দিতেই যাচ্ছিল, কিন্তু ওই সময় একজন অতি সাধারণ দিনদরিদ্র বেশ অথর্ব বৃদ্ধ ভিক্ষার জন্য কাতর অনুরোধ জুড়ে শটান ব্যোমকেশের সামনাসামনি দাঁড়ালো। প্রথমটা ব্যোমকেশ দেখতে পায়নি। সে তার বুক পকেট থেকে একটা আধুলি বের করে দিতে যাচ্ছিল। আমি দেখলাম লোকটির প্যান্টের পকেটে একটা তীক্ষ্ণ ধারালো ছোড়ার অগ্রভাগ উঁকি মেরে আছে। আমি ওখানেই দাঁড়িয়েছিলাম, কিন্তু বন্ধুবর একটু এগিয়ে গেছিল।
অমনি ওই বৃদ্ধ পকেট থেকে ছোড়া বের করে আমুল বাঁধিয়ে দিয়ে যাওয়ার জন্য ব্যোমকেশের দিকে যাচ্ছে। আমি লোকটির ওপর ঝাঁপিয়ে পড়লাম তখনই, আর তার স্বরে চিৎকার করে ব্যোমকেশকে সাবধান হতে বললাম। আমাদের মধ্যে বেশ খানিকক্ষণ ধস্তাধস্তি চলল। লোকটির কিন্তু অতি কৌশলে আমাকে নিজের দৈহিক বল দ্বারা পরাস্ত করে দিয়ে ছুটে পালাতে সক্ষম হলো। পথে পড়ে থাকা একটা আদলা ইট আমি ওর দিকে লক্ষ্য করে ছুঁড়ে মারলাম, কিন্তু সেটা লক্ষ্যভ্রষ্ট হলো। আরও কিছু করতাম, কিন্তু ব্যোমকেশ পিছু থেকে হাতটা ধরে নিল। আমি তখন রীতিমতো হাঁপাচ্ছি। আমার হাতে তখন লোকটির পরচুলা। আমি ব্যোমকেশকে বললাম, আরে ওকে ছাড়লে কেন? ও যে তোমাকে খুন করতে যাচ্ছিল। এখন ওকে ধাওয়া করে লাভ নেই অজিত, আমি সবই দেখেছি। আমার প্রতি আক্রোশ যখন একবার বেড়েছে, তখন সে কিছুতেই আমাকে প্রাণে না মেরে ছাড়বে না। একবার নিষ্ফল হলে কি হবে? ভিন্ন উপায় আমার মৃত্যুর দরজা চিনিয়ে দেওয়ার মতন কষ্ট সে করবেই। যাক, চলো একবার থানা থেকে ঘুরে বিষয়টা বলে আসি। না, এবার থেকে পিস্তলটা নিয়েই বেরোতে হবে। একটা গাড়িতে উঠে যাওয়ার প্রসঙ্গ উত্থাপন করেছিলাম বটে, কিন্তু ব্যোমকেশ সেটা সমূলে খারিজ করে বলল, আরে না না না, সময়টা ভালো যাচ্ছে না। ওই দুষ্কৃতী আমাকে যে কোনো উপায় বাগে আনার তালে ইতিউতি চেয়ে আছে। গাড়িতে ধরতাতে যদি কোনো লোক থাকে। কিন্তু ব্যোমকেশ, তোমাকে তো ফাঁকা রাস্তায় গুলি চালিয়ে খুন করতে পারে, তখন কি হবে? নিশ্চিন্তে থাকা উচিত, কিচ্ছু হবে না। থানায় পৌঁছাতে আমাদের মিনিট 20 বেশি সময় লাগলো না। রাখালবাবু টেবিলের ওপর ঝুঁকে পড়ে একটা তদন্তের ফাইল খুব মন দিয়ে পড়ছিল। আমাদের দেখে তিনি বিস্মিত হয়ে বললেন, আরে ব্যোমকেশ আর অজিতবাবু, আসুন আসুন। ব্যোমকেশ ভূমিকা না করে মূল বিষয়টা পুঙ্খানুপুঙ্খভাবে যত দূর সম্ভব বলে গেল। শোনার সাথে সাথে দেখে রাখালবাবু মুখ ক্রমেই শক্ত হয়ে যাচ্ছে। উনি চিবিয়ে চিবিয়ে ওই অপরাধীর উদ্দেশ্য অজস্র কটু বিশেষণ প্রয়োগ করতে লাগলেন। তারপর অস্বাস্বরে সুরেই বললেন, ব্যোমকেশবাবু, আপনি নিশ্চিন্তে থাকুন। যেই আসুক না কেন, তাকে আমাদের লোক পাকড়াও করবে। গুপ্তচর নজর রাখবে আপনাদের বাড়ির ওপর। এই সেই আসামির কাজই বটে। আপনার সাথে তো তার মুখ চেনাচেনি আছে। তাকে তো আপনি বহুবার শ্রীঘরে পাঠাবার ব্যবস্থা করেছেন। এখন আক্রোশ মিটিয়ে নেবেই। অজিত, বাড়ির কাছে এসে গেছি। শোনো, সত্যকে আজকের বিষয়ে কিচ্ছু বলো না, হ্যাঁ? নইলেও অহেতুক চিন্তা করবে। আরে রাখো বাবু, কি ব্যাপার? হাতে আবার ওটা কি? ব্যোমকেশ বাবু, এই আপনার একটা চিঠি এখানে কেউ আমার ঘরে ফেলে দিয়ে এসেছিল। দেখুন, আপনার নাম টাম লেখা রয়েছে। আমার চিঠি? অদ্ভুত। কোনো পোস্ট অফিসের শিলমোহর নেই, আর রেজিস্ট্রি খাম মেলে তো আমার ডাক বাক্সে আসার কথা, কিন্তু চিঠিটা অন্য কোথাও কেন এলো? অদ্ভুত। দেখি দিন। চিঠিখানায় মুখ উন্মুক্ত করে ব্যোমকেশ পড়তে লাগলো। পড়া শেষে সেটা আমায় হাতে চালান করে ওই ভদ্রলোকটি শুধিয়ে নিল যে এইটা কে কখন দিয়ে গেছে। উনি অপ্রস্তুতভাবে বললেন সেটা তিনি জানেন না। ব্যোমকেশ পুনরায় শুধালো যে উনি চিঠির প্রেরণাকারী দেখেছেন যখন, কেমন দেখতে সেটা বলতে। কিন্তু এবারেও উনি হতাশভাবে মাথা নেড়ে বললেন, চিঠি তিনি কারোর কাছ থেকে সংগ্রহ করেননি। উনি শরীর খারাপ থাকার দরুন বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ে শুধু এইটুকু দেখলেন যে দরজার তলানির ফাঁক দিয়ে এটা কেউ গলিয়ে গেছে। উনি কৌতূহলী হয়ে তখন উঠে গিয়ে মাটি থেকে ওটা তুলে নেন। নিজের মনে করে খুলতে যাবে, খামের ওপর বড় বড় অক্ষরে ব্যোমকেশের নাম দেখে সেটা একটা জায়গায় রেখে আমাদের আসার প্রতীক্ষা করে। সব শুনে ব্যোমকেশ কথা না বাড়িয়ে সংক্ষেপে অনেক ধন্যবাদ বলে উপরে উঠে গেল। চিঠিটার মধ্যে একটা বিশেষত্ব ছিল। সাদা কাগজের প্রান্তভাগে রক্তের ছোপের মতো অল্প দাগ। ভিতরে লেখা বয়ানে স্পষ্টই ব্যোমকেশকে শাসানিমূলক হুমকি দেওয়া ছিল। একেবারে ওপরের হেডিংয়ের অংশে লেখা, সাবধান, এবার তোমার পালা। তারপর বিশদ বিস্তারিত লেখা। ব্যোমকেশ বক্সী, যদি প্রাণের মায়া থাকে তবে এই কেস থেকে নিজেকে গুটিয়ে নিন। বেশি কিছু চালাকি করতে গেলে এবার তোমার প্রাণটাই খোয়া যাবে, আর নির্মম মৃত্যুর শিকার হতে হবে।
কলকাতাবাসী দেখবে রাস্তার ওপর ফুটপাতে 30 বছরের একজন প্রাপ্তবয়স্ক যুবকের নিস্পন্দ দেহ পড়ে। এখন সময় আছে, বেশি এগোনোর চেষ্টা করবেন না। আমার লোক সবসময় আপনার উপর নজর রাখছে, যে কোনো সময় বিপদ আসন্ন। চিঠির প্রেরণের কোনো নাম লেখা নেই। ব্যোমকেশের মধ্যে মোটেই কোনো ভাবান্তর দেখতে না পেরে বিস্মিত হয়ে বললাম, এ তো তোমাকে উদ্দেশ্য করে হুমকিমূলক চিঠি। এখন কি করবে তুমি? পাঞ্জাবির বোতাম খুলতে খুলতে ব্যোমকেশ আমাকে বলল, আসুক চিঠি, দেখি কত দূর কি হয়। আমি ওই সঙ্গোপনে থাকা আসামির মুখদর্শন করতে ইচ্ছুক। এই সত্যান্বেষণের পথে কম করে বহু বছর ধরে আছি। বহু এইরকম পত্র আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা, একবার দাও তো আমাকে ওই চিঠিটা। আমার হাত থেকে ব্যোমকেশ চিঠিটা নিয়ে সেটা আতশ কাঁচ দিয়ে বেশ পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। আমার কিন্তু রীতিমধ্যে গলদঘর্ম অবস্থা। এ যে বিপদের উপর বিপদ। সদ্য পথে বেরোনোর পরপরই ব্যোমকেশকে আমি রক্ষা করলাম, এখন আবার উটকো বিপদ এসছে পত্রের মাধ্যমে। সংকটাপন্ন অবস্থা। ব্যোমকেশ ওইটা নিয়ে নিজের লাইব্রেরি ঘরে প্রবেশ করে দরজার খোলা রেখেই আলো জ্বালিয়ে অধীরভাবে ওই চিঠির হস্তাক্ষরের সঙ্গে অন্য একটি লেখার হস্তাক্ষরের সঙ্গে মিলিয়ে দেখছিলেন। আমিও কৌতূহলী হয়ে ঈষৎ ঝুঁকে দেখতে লাগলাম। ব্যোমকেশ তখন এক প্রস্ত হেসে বলল, বারে বারে ঘুঘু, তুমি খেয়ে যাবে ধান। অজিত, এই দেখো, এইটা চিনতে পারো? দুটো লেখার মধ্যে কি কোনো সাদৃশ্য তোমার চোখে পড়ছে? চশমাটা নাকের ওপর গলিয়ে নিয়ে ঈষৎ ঝুঁকে দেখি, সত্যি হুবহু একই হস্তাক্ষর। ব্যোমকেশের চোখ উজ্জ্বল। এই উজ্জ্বলতা দেখিয়ে আমার মধ্যেও একটা আশার ভাব জাগিয়ে উঠল। সাধারণত এই প্রফুল্লতা তখন দেখা যায় যখন ব্যোমকেশ রহস্যের সূত্র ধরতে পারে। সে কথা সে নিজেও আমাকে বলল। অজিত, সূত্র একটা পেয়েছি। কান টানলেই মাথা আসে। এখন সেইটাই করতে হবে। জানলার বাইরে চোখ রেখে দেখো, ওই আসামি আমার এই বাড়ির দিকেই অষ্টপ্রহর লক্ষ্য রাখছে। সে যে কোনো উপায় আমাকে তার পরবর্তী স্বীকার করতে চায়। চলো তো একবার। আমার মনে হচ্ছিল যদি আসামি ব্যোমকেশকে হত্যা করতে যায় তবে কি পন্থা পরবর্তীতে অবলম্বন করবে। ব্যোমকেশ বেরিয়ে পুটিরামকে ডাকল। পুটিরাম, এদিকে আবার শুনে যা। পুটিরাম আসতেই ব্যোমকেশ ট্যাগ থেকে কিছু টাকা বের করে তার হাতে দিয়ে বলল, তোর তো দেশের বাড়ি অনেকদিন যাওয়া হয়নি, বলছিলিস তো তুই যাবি। পুটিরাম কিচ্ছুটি বুঝতে না পেরে মাথা চুলকে বলল, আগে কথা বলছিলাম, ওই স্ত্রীর শরীরটা বেশ কিছুদিন ভালো নেই, তাই ডাকে একটা চিঠি পাঠিয়েছিল। এই যে সেইখানা। ওসব দেখানোর প্রয়োজন নেই। তুই কালকেই তল্পি তল্পা গুটিয়ে চলে যা। হপ্তা 2 পরে ফিরলেও কোনো অসুবিধা নেই। কিন্তু কথা, এইখানে যে আপনার সমস্যা হবে। আরে না না না, কোনো সমস্যা নেই। সত্যবতী 2 হপ্তা সামলে নেবে। পুটিরাম বাধ্য ছেলের মতোই মাথা নেড়ে সত্যি সত্যি পরদিন বেলা 8টা নাগাদ বেরিয়ে গেল। সত্যবতী যদিও ক্ষণিক আপত্তি তুলেছিল, কিন্তু ব্যোমকেশ সেটা বিশেষ গ্রাহ্য করেনি। আমি ওইখান থেকে পুটিরামের নিষ্ক্রান্ত হওয়ার পরপর প্রশ্নাতুর চোখে ব্যোমকেশের পানে চাইলাম। আমার প্রশ্নে ভরা মুখমণ্ডল দেখে ব্যোমকেশ শুধু ক্ষীণভাবে ওষ্ঠপ্রান্ত চওড়া করল। বুঝলাম সে একটা কুটিল খেলায় মেতেছে। এখন শত চেষ্টা করেও কিছুই তার মুখ থেকে বের করা সম্ভব নয়। তবু একটু জোরপূর্বক ধরার পর অনিচ্ছা সত্ত্বেও শুধু সে এইটুকু বলল, অজিত, যেরকম পরিকল্পনা করেছি তাতে আসামি নিজে এসে আমাকে ধরা দেবে। বেশি খাটুনির প্রয়োজন নেই। শুধু নীরব দর্শকের মতন দেখতে থাকো। আমাকে হুমকিমূলক চিঠি লেখার পরিণাম কি হতে পারে সেটা তখন ওই আসামি টের পাবে। কিন্তু ব্যোমকেশ, তুমি যে বললে আসামিকে তুমি চিনতে পেরেছ, তাহলে আবার কি জন্য? কথাটা শেষ করতে দিল না ব্যোমকেশ। কথার মাঝেই বলল, নিশ্চিন্তে থাকো অজিত। আমি একবার শুধু দেখতে চাইছি যে আমার অনুমান কত দূর সত্যি। অতি বড় বিচক্ষণ পর্যন্ত এই চিন্তা করতে পারবে না আমি যেই পরিকল্পনা করেছি। ব্যোমকেশ স্থির হয়ে বসে রইল। আমার মনের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে এই কারণে যে ব্যোমকেশ সদা সর্বদা আমাকে ধোঁয়াশার মধ্যে রেখেই নিজের অধিকাংশ কাজগুলো করে।
ব্যোমকেশ দেওয়াল ঘড়ির দিকে একবার দৃষ্টিপাত করল। ঘড়িতে তখন বেলা 8টা বাজে। সে পুনরায় মহাভারতে মশগুল হলো। এর দিন 2 পরেই আকস্মিকভাবে একজন এলো যাকে আমরা কশ্চিনকালেও দেখিনি। দেহের গড়ন বেশ মজবুত, শ্যামবর্ণ গায়ের রং, চোখ দুটি চালাকিতে ভরপুর। পরিচ্ছদ বলতে একটা বেখাপ্পা ধাঁচের সাদা বর্ণের মলিন হয়ে যাওয়া জামা আর ধূলোচ্ছরিত প্যান্টালুন। বয়স দেখলে ওই বছর 40-এর মনে হয়। মাথার চুল এখন কাঁচা, দৈহিক দিক থেকে সামর্থ্যবান বলেই মনে হয়, কিন্তু চোখ বুজে পুঁটিরামের মতো বিশ্বাস করা যায় কিনা এই বিষয়ে সন্দেহ। ঠোঁটের ওপর পুরো একজোড়া পাকানো গোঁপ, গাল ভর্তি দাড়ি, মাথার চুল ঝাঁকড়া ঈষৎ ঝুঁকে পড়ছে। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে অনুসন্ধিৎস চোখ নিয়ে বৈঠকখানার ঘরখানা আপাদমস্তক দেখছিল। ভাবে এমন প্রতিপন্ন হলো যেন এই প্রথম মার্জিত গোছের বৈঠকখানা দেখেছে। ঘরময় চোখ বুলিয়ে শেষে আরামকেদারায় বসে থাকা ব্যোমকেশ বক্সিকে দেখে আগ্রহে ব্যাকুল কণ্ঠে গেঁয়ো মানুষের মতো গলা করে বলল, কর্তার গিয়ে কি কোনো কাজের লোক লাগবে? আমি কাজ করতে চাই। আগন্তুকের কণ্ঠ শুনে সেটা তার সত্যিকারের কণ্ঠধ্বনি মনে হয় না, যেন জোরপূর্বক সে নিজের ছদ্মভাব ধরে রাখার তাগিদে অন্যভাবে কথা বলছে। ব্যোমকেশ আরামকেদারায় বসে সিগারেট খাচ্ছিল। শেষ টানটুকু দিয়ে ছায়দানিতে গুঁজে রেখে ভিতরে আসার নির্দেশ দিল তাকে। ওই ভৃত্যকে দেখলে আপাদমস্তক নিরীহ শ্রেণীর মনে হয়। এই আগন্তুক ধীরে ধীরে ভিতরে প্রবেশ করল। তাকে ব্যোমকেশের প্রখর দৃষ্টিতে দেখছিল। এক এক সময় ব্যোমকেশের চাহনি এতই তীক্ষ্ণ হয়ে ওঠে যে তাবর তাবর লোক পর্যন্ত ওই দৃষ্টির কাছে পরাস্ত হয়। আমি দেখলাম আধশোয়া অবস্থায় ব্যোমকেশ সিদ্ধপ্রাপ্ত সন্ন্যাসীর মতোই তার অন্তর্ভেদী দৃষ্টি নিক্ষেপ করে ওই বসে থাকা আগন্তুকের সর্বস্ব পড়ে নিচ্ছে পুঙ্খানুপুঙ্খ। ওই দিক থেকে চোখ ঘুরিয়ে আমার দিকে এবার ব্যোমকেশ অর্থপূর্ণ একটা চাহনি নিক্ষেপ করল। গত কয়েকদিন ধরেই নানাদিকভাবে আমাদের মধ্যে পরিকল্পনা হয়ে গেছিল কিছু সাংকেতিক ভাষার। অভ্যাসের ফলে আমি ওইটুকু রপ্ত করে নিয়েছি। আমি ভিতরে প্রবেশ করে মিনিট খানেকের মধ্যেই বৈঠকখানার একটা আসন গ্রহণ করলাম। আমাদের মুখোমুখি ওই আগন্তুক বসে। যাই হোক, ব্যোমকেশ কপালে ভাঁজ ফেলে জেরা করার সুরে জিজ্ঞেস করল, আমার যে কাজের লোক লাগবে সেই খবর তুই কোথা থেকে পেলি? আমি তো কোনো বিজ্ঞপ্তি দিইনি। প্রশ্নটা শুনে এই আগন্তুক ক্ষণিকক্ষণের জন্য অপ্রস্তুত হয়ে গেল দেখলাম। সে হাত কচলাতে কচলাতে আমতা আমতা করে বলল, আগে আমিও আন্দাজে এসেছি, আমিও জানি না, পথে পথে ঘুরছিলাম কাজের সন্ধানে, তাই এইখানে এলাম যদি কিছু কাজ পাওয়া যায়। কোথা থেকে আসা হচ্ছে? দেশ কই? সেই মেদিনীপুর হুজুর, ওইখান থেকেই কলকাতায় আসি। তা কি কি কাজ জানো? আগে কোথায় কাজ করতে কলকাতা আসা স্তক? জুতো সেলাই থেকে সন্নিপাট সব কিছুই হস্তগত। আগে একটা পাট মিলের কারখানায় কাজ করতাম, ওই কাজ খুইয়ে এখন পথে পথে ঘুরে বেড়াচ্ছি নতুন কাজের তাগিদে। প্রায় মিনিট 15 ধরেই এইসব কথোপকথন চলল। লোকটির মাস মাইনে নিয়েও সমস্যা নেই, বেবার খাটতিতেও সে রাজি। হাব ভাব দেখে বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে ওই ব্যক্তি একান্তভাবে ব্যোমকেশে গৃহে কর্মরত ভূমিকা পালন করতে চায়। বহু আলোচনার পর ব্যোমকেশ কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল। ধীরে ধীরে সে স্বগস্তি করে বলল, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। ব্যোমকেশ ভাবছে আর মোটা কার্পেটের ওপর পা দিয়ে তাল ঠুকছে। এবার একসঙ্গে 2-3 তাল ঠুকল ব্যোমকেশ। সেই সাথে খোলা দরজার আড়ালে লক্ষ্য করলাম একটা ছায়া পড়েছে। আমি সব কিছুতেই আর চোখে লক্ষ্য করছিলাম। অকস্মাৎ ঘরের আবাহ পরিবর্তন হয়ে গেল। ব্যোমকেশ বিদ্রূপের সুরে বলল, সব কাজই তো পারো বললে, খুন করতেও পারো নাকি? এ নিয়ে কটা খুন করেছো মৃন্ময় দেবনাথ? শুনে বিষম খেয়ে লাফিয়ে উঠল ওই আগন্তুক। তার চোখে তখন এক রাশ ঘৃণা ও বৃতৃষ্ণার ভাব। মুখের সরল প্রকৃতি নিমেষে পাল্টে মুখমণ্ডল জুড়ে বিরাজ করছিল ক্রুদ্ধতার ভাব। সে উঠে দাঁড়িয়েছে, পকেটের হাত ঢুকিয়েছে, কিন্তু ওই হাত আর বের হলো না।
বরং একটা ঢোক গেলার শব্দ করে মৃন্ময় পিছু ফিরে দেখল ঘরে অজস্র পুলিশ ও সেই সাথে ইন্সপেক্টর রাখাল সরকার দাঁড়িয়ে তার পিস্তলটা তাক করে। মৃন্ময় স্থমিত হলো। কয়েকজন সমস্ত পুলিশকর্মী তার পকেট থেকে একটা ধারালো ছুরি ও বন্দুকটা বের করে নিজেদের জিম্মায় রাখল, আর অন্য পকেট থেকে বেরোলো একটা নোটের বান্ডেল। ব্যোমকেশ তখন অট্টহাস্যি করে আমাকে বলল, দেখলে অজিত, খনি বাবাজি খোদ নিজেই বাঘের খাঁচায় ধরা দিয়েছে। টেনে হিজড়ে তাকে ওইখান থেকে নিয়ে যাওয়া হলো। এর পরের কাজ যথেষ্ট সহজ ছিল। দৈনিক কালকিতু সেটা বিশদে ছেপে দিল। আদালতে রায় বেরিয়েছিল, সেখানে মৃন্ময় দেবনাথের ফাঁসির আদেশ জারি হয়েছে। কিন্তু তখনও আমার কাছে মৃতদেহ লোপাটের বিষয়টা ধোঁয়াশাই ছিল। সেই প্রসঙ্গে একদিন ব্যোমকেশ, আমি ও সত্যবতী 3 মূর্তি মিলে সন্ধে চায়ের আসরে চা পান করছি। সত্যবতী গল্প শোনার লোভ সম্বরণ করতে না পেরে ব্যোমকেশকে শুধিয়ে নিল। হ্যাঁ গো, সম্পূর্ণটা বলবে কি? ব্যোমকেশ ফস করে একটা সিগারেট ধরিয়ে বলল, এই মৃন্ময় দেবনাথ হচ্ছে দাগাবাজ জোচ্চোর একটা মানুষ। সত্যি সে মেদিনীপুরের পৈতৃক ভিটেতে বাল্যকাল থেকে প্রথম যৌবন অবধি ছিল, কিন্তু অপরাধের বীজ ওইখান থেকেই অঙ্কুরিত হতে আরম্ভ করে। সে নিজের গাঁয়ের একজনকে বিবাদের দরুন খুন করে ফেরার হয়, কিন্তু বেশি দিন পালিয়ে বাঁচতে পারেনি। বিচারে সাক্ষ্য জারি হয় এবং তার 14 বছরের কারাদণ্ডবাস হয়। বয়স অল্প বলে প্রাণদণ্ডটা হয়নি। ওই 14 বছর একজন সুবোধ বালকের পক্ষে সম্পূর্ণ অপরাধ প্রবণতা ও মস্তিষ্কের কোষে কোষে প্রাপ প্রবৃত্তি আত্মস্থ করা খুবই সহজ। মানুষ যা দেখে তাই তো শেখে। 14 বছর যাদের সঙ্গে ছিল তারাই তাকে নিজেদের মতো তৈরি করে। এইভাবে পার কতক জেল খাটতে খাটতে ওই মৃন্ময় দাগাবাজ আসামি বলে পদোন্নতি করে। তার নাম তাবর তাবর আসামি নামের পাশেই স্থান পায় সেন্ট্রাল জেলের খাতায়। কিন্তু সম্প্রতি সে যখন জেল থেকে মুক্তি লাভ করে, তখনও সে নিজের বদখেয়াল প্রত্যাখ্যান করতে পারেনি। সুতরাং সে রাতে মদ্যপ অবস্থায় মারপিট করতে করতে কর্তব্যরত এক কনস্টেবলের হাতে ধরা পড়ে রাখালবাবুর নির্দেশ মতো হাজতে ঢুকতে বাধ্য হয়। একেই সে ছিল মদ্যপ, তাই হাজতে ঢুকে ফন্দি বের করে ভাবতে আরম্ভ করে কি করে জেল থেকে ফেরার হওয়া যায়। তোমরা জানো না, আসামিদের মাথায় যথেষ্ট কূটবুদ্ধি থাকে। পাশেই ওই প্রহরী ঘুমন্ত অবস্থায় শুয়েছিল। কারোর থেকে ওই প্রহরীর কোমরে ঝুলন্ত চাবির নাগাল পাওয়া মোটেই অসম্ভব ছিল না। সুতরাং সে ওই চাবির গোছা নিয়ে নিজেকে মুক্ত করে। ওই মুহূর্তেই প্রহরীর ঘুমটা ভেঙে যায়, কিন্তু চিৎকার করার আগেই ওই আসামি নিজের বিপদ বুঝে হাতে থাকা ওই ভারী কাঁচের মদের বোতলটা ওই প্রহরীর মাথায় ভাঙে এবং সেই সঙ্গেই ওই প্রহরীর মৃত্যু হয়। যাই হোক, তখনই ওই বিদঘুটে শব্দের চোটে রাখালবাবুর তন্দ্রা ছুটে যায়। উনি তড়িঘড়ি গিয়ে এইসব কাণ্ড দেখেন, তা তো তোমরা জানোই। আসামি ফেরার হওয়ার পর ঘটতে থাকে খুনের ঘটনা। আসলে ওই খুনি একটা পাচার সংস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল, যাদের কাজ ছিল মৃতদেহ গলিয়ে দেহের নরকঙ্কালটা বিদেশে চড়া দামে বিক্রি করা। কিন্তু ওই খুনি তোমার উপর চটলো কেন শুনি? আসলে ওই খুনি জানতে পেরেছিল যে আমি তার কাছে ব্যাগরা দিচ্ছি। তখন সে তাল করলো যে যেন তেন উপায়ে আমার পঞ্চত্ব প্রাপ্তি ঘটিয়ে তারপর নিজের কাজে মনোনিবেশ করবে। সেই জন্য একবার আমাকে প্রকাশ্যে দিনের আলোয় খুন করবার চেষ্টা করলো, কিন্তু আমার অভিন্ন হৃদয়সু অজিত আমাকে নিজের প্রাণের মায়া তুচ্ছ করে প্রাণে বাঁচালো। আমরা ওইখান থেকে থানায় যাওয়ার পর ওই পলায়নত আসামি আমার বাড়ির নিচে একজন মেসের অধিবাসীকে আমার নামে একটা হুমকিমূলক চিঠি লিখে পাঠিয়ে দিল। সে আমার বাসা ছিনলেও ঠিক কোন তলায় আমার আস্থানা সেটা ঠিক স্থির করতে পারল না। ইতিমধ্যেই কলকাতায় বহু অঘটন ঘটার ফলে আমি তখন স্থির করলাম এবার একটা কিছু করতেই হবে। তাই আমি নিজের কাজের লোক পুঁটিরামকে দিনগতকের জন্য স্থানান্তর করলাম। এটা শুধু লোক দেখানো ছিল। আসলে মৃন্ময় দেবনাথ আমাকে আমার গৃহে প্রবেশ করেই হত্যা করার তক্কে ছিল। সেই সুযোগ হাতে আসার ফলে সে ছদ্মবেশে আমার কাছে এলো ঠিকই, কিন্তু আমি তাকে চিনে ফেললাম কয়েকটা বৈশিষ্ট্য দেখে। যাই হোক, আমি ওই আসামির মন নিজের দিকে আকৃষ্ট করে রাখলাম
এবং চোখের ইশারায় অজিতকে রাখালবাবুকে জানাবার জন্য ফোন করতে বললাম। তারপর তো জানোই, উনি এলেন এবং হাতে নাতে তাকে নিয়ে গেলেন। ব্যোমকেশ থামার পরপরই সিঁড়িতে পায়ের ধূপধাপ শব্দ শুনতে পেলাম। ব্যোমকেশ চোখ বন্ধ করে আরামকে দাঁড়ায় বসেছিল। শব্দ শুনেই সে বলল, ইন্সপেক্টর রাখালবাবু আসছেন অজিত, দরজাটা খুলে দাও। আমি নির্দেশ মতোই দরজা খুলে দিতেই দেখি সহস্য বদনে প্রকাণ্ড মিষ্টির হাঁড়ি নিয়ে ঘরে প্রবেশ করলেন তিনি এবং বললেন, ব্যোমকেশবাবু, আপনি ধন্য। ওই আসামির ফাঁসি যাওয়ার আগে কাঠগোড়ায় এই পাচার চক্রের হদিশ পুঙ্খানুপুঙ্খভাবে জানিয়ে গেছে। আমরা তো গতকালই ওই লাশ পাচার চক্রকে হাতে নাতে ধরে ফেলেছি। ওরা এই বহুদিন ধরে বেআইনিভাবে এই কাজ করছিল। আপনি যদিও এর হদিশ পেয়েছিলেন, কিন্তু খোদ আসামি যে এই কথাগুলো জজ সাহেবের কাছে স্বীকার করবে তা ভাবতেই পারিনি। এই নিন, এই আপনার পুরস্কার। কমিশনার সাহেব আপনাদের জন্য মিষ্টির হাঁড়ি আর সরকারি তহবিল থেকে একটা আপনার এই প্রাপ্য টাকার চেক কেটে দিয়েছেন। ব্যোমকেশ চেকটার দিকে তাকিয়ে একটা প্রশান্তিদায়ক হাসি হেসে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। শুনছিলেন রাজপ্রতাপ বসুর কলমে ব্যোমকেশ বক্সী ফ্যান ফিকশন, ব্যোমকেশ ও নজরবন্দি খেলা। কেমন লাগলো আজকে গল্পটি? যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, ভিডিওটি শেয়ার করুন, যাতে আরও বেশি সংখ্যক লোকের কাছে আমরা পৌঁছাতে পারি। আর আপনাদের মতামত দয়া করে কমেন্ট সেকশনে লিখে আমাদেরকে জানান। আর নতুন শ্রোতা বন্ধুরা, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হবে আগামী সপ্তাহে একটি দুর্দান্ত গল্পের সাথে। আজ গল্প পাঠে ছিল ঋতম, মৃন্ময়, আয়ুষী, সুদীপ্ত ও আমি রাজদীপ। ফিরব আগামী সপ্তাহে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবসর সময় অতি অবশ্যই শুনতে থাকবেন গল্পের ফেরিওয়ালা গ্রুপের নানান অডিও স্টোরিজ। ধন্যবাদ।